যা প্রতীক্ষিতকে সামনে রেখে যা কালে আমাদের এই সম্মেলনটা যতটা না শ্যামা প্রসাদ শুভম করতি কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে। এই আদিবাসী গরিব মানুষ তাদেরকে গ্রাম দেবে এই বিপ্লব করলি ভাই, তারা পান্তাটুকু খেতে পায় না, পরে তোকে দুটো পান্তা দেয় বাড়ি থেকে, তাকে দিলি বিপ্লব হচ্ছে। এই যে ভ্রান্ত নীতি নিয়ে ভারতবর্ষকে বিপদগামী করা হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে, ফলে এই ৭৫ বছর স্বাধীনতার পরে আমরা উঠে দাঁড়াতে পারিনি। তার পরিবর্তন শুরু হয়েছে গত ১০ বছর আগে মোদীর হাতে। এটা খালি আমি বলছি বলুন, হনুমানজি গেছিলেন এই নন্দনকাননে, ফল টল খেয়ে তার মুখেও লেগেছে, খুব ভালো দারুণ এত সুন্দর জায়গা। বলছে যুদ্ধ জয় করেছি আমরা বাহুবলে, এটা ভোগ করার অধিকার আমাদের আছে, ফিরে যাওয়ার দরকার নেই, আসুন আপনি রাজা হন, মা সীতা আছেন, আমি সেবা করার জন্য আছি। হনুমানজি তো উনি কি বললেন, না না অন্যের রাজ্যে আমাদের কোনো লোক নেই, বাড়ি দিতে হবে। কেন? অফিস স্বর্ণময় লঙ্কা নমে লক্ষ্মণ রয়েছে, সোনার হতে পারে, আমার কোনো রুচি নেই, ভালো নেই, কোনো টান নেই, মোহ নেই। কেন? জননী জন্মভূমিষ্ঠ সরকার আলোচনা করে গেছে, যেখানে মা জগদ্ধাত্রী জগদ্ধারিণী যশোদা কি বলে কৌশল্যা আছে, আরো মা, আর যেখানে জন্মভূমি অযোধ্যা, সেখানকার মানুষ আমার প্রিয়জন, যারা আমাকে জঙ্গল থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন, ছাড়তে চাননি, তারা, সেটাই আমার আসল জন্মভূমি। যার সম্পদ তাকে দিয়ে চল। বিভীষণকে নিজের হাতে রাজ্যাভিষেক করে বসিয়ে লঙ্কা ছেড়ে চলে এলেন, কুবেরের দেওয়া সেই যে পুষ্পক রথে করে বিমানে করে নীতির উপরে দাঁড়িয়ে আছে। সেই নীতি যাকে আমরা একান্ত মানব দর্শন বলি বা সাংস্কৃতিক রাষ্ট্রবাদ বলি, সেটা ভারতবর্ষের আদি অকৃত্রিম জীবন পদ্ধতি, সেটাকে আমি হিন্দুত্ববাদ অনেকে বলে, সব এক। যাকে যেটা পছন্দ, অনেকে হিন্দু বলতে সংকোচ হয়, লজ্জা করে, এই বলুন সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। আর যদি বিচারধারা হিসাবে, আদর্শবাদ হিসাবে, জীবন পদ্ধতি হিসাবে দাঁড় করাতে হয় রাজনৈতিক মতবাদ হিসাবে, তাহলে একান্ত মানব দর্শন বলতে। যেমন আমরা কমিউনিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, সোশ্যালিজম ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে ইসলাম খ্রিস্টানকেও যুক্ত করতে হয়। ঠিক সেরকমই ভারতবর্ষ এই সমস্ত তত্ত্বকে একদিকে করে নিজস্ব মতবাদকে সামনে রেখেছে, যেটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা বিশ্বের দরজায় দরজায় গেছে। এই অতীশ দীপঙ্কর কে ছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার, তারপরে স্বামী বিবেকানন্দ, রামমোহন, এর আগে আরো অনেক সাধু সন্তরা আশেপাশে চীন, নেপাল, আফগানিস্তান এদিকে গেছেন, তখন গান্ধার ছিল। এই কথাই বলেছেন, শূন্যন্ত বিষয় অমৃতস্য পুত্র, শুনলে মানুষ ভাই সবার উপরে, মনুষ্যত্ব তাহার উপরে নাই, এটা বলেছেন না। আজকে এই ছোট্ট যে সভাগৃহেতে এখানকার স্থানীয় ও পুরনো কার্যকর্তারা একত্রিত হয়েছেন, আমি মূলত তাদেরকে দেখার জন্য এসেছি। অনেকদিন দেখা হয়নি, পার্টির বহু প্রোগ্রাম হয়, চলতে থাকবে, নির্বাচন আসবে যাবে, তাই করবো আমরা, বড় বড় সভা হবে, বড় নেতারাও আসবেন, কিন্তু যারা এই পার্টির ভিত, যেমন মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাই, উপরে ত্রিশূলটা, কলসটা দেখতে পাই, কিন্তু যে ইট পাথর দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে ভিত, সেটা কেউ দেখতে পায়। সেরকম আমাদের পার্টির এবং হাজার হাজার কর্মী আছেন, যারা পার্টির সেই ভবনের ভিত, তাকে আমরা দেখিনি কোনো, বা সহজে দেখা যায় না, কিন্তু তার উপরে পুরো বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। চূড়ান্ত অনেকেই আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনারা, তিনিও সেইখান থেকে উঠে গেছেন উপরে। আর এইভাবেই রাখবে আমরা ধীরে ধীরে সবাইকে সামনে এগিয়ে। তো সেই কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ। তারা সক্রিয় থাকলে, তারা লড়াই করলে পার্টি জিতবে। তারা যদি নিষ্ক্রিয় হয়ে যান, পার্টি কমজোর হয়ে যাবে। কিছুদিন ধরে পশ্চিমবাংলায় কয়েক বছর ধরে একটুখানি এই ধরনের হতাশা চলছে। এই আমাদের মধ্যে উপস্থিত আজকে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মাননীয় সুভাষ দা, এরকম বরিষ্ঠ কার্যকর্তা যৌবন থেকেই এই আদর্শবাদকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন, তারা হয়তো পার্টির সেরকম বড় পদাধিকারী নন,
কিন্তু এই আদর্শকে প্রতিপাদিত করার জন্য সবসময় পদের দরকার হচ্ছে এরকম নয়, সমাজের মধ্যে কাজ করে লোক তার সঙ্গে যুক্ত হয়ে থেকে এগিয়ে নিয়ে যায়, এইভাবে চলেছে। এর মানে সুভাষদাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। সঙ্গে এখানে পার্টির বহু কর্মী বসে আছেন, সবাইকে আপনারা চেনেন, আমি আর বিশেষ করে নাম বলতে যাচ্ছি না। আমাদের সত্তার ক্যান্ডিডেট ছিল কি নাম, বিধানদা, বাসুদেব, এরা সব এখানকার মুখ লড়াকুর নেতা। আর যারা উপাসে তারাও বহু পুরনো কার্যকর্তা।